দর্শক, বিরতির পরে ফিরলাম আবারও আপনাদের সাথে আছি আমি নাদিরা আঞ্জুম মিনি, আমি জুলহা জুবের আপনাদের সাথে আছি। এবং আমরা বিরতিতে যাওয়ার আগে আমাদের প্রয়াত সুভাষ দত্তকে নিয়ে যা বলছিলাম, আসলে যতটুকু আমাদের পক্ষে বলা সম্ভব তা তার জীবনের জন্য অসম্পূর্ণ এই জন্যই কারণ এত বর্ণিল তার জীবন। সাদা কালো স্ক্রিনে যখন তাকে দেখা গেছে, রঙের চেয়েও বেশি প্রভাব তিনি রেখেছেন। রঙের চেয়ে বেশি প্রভাব রেখেছেন কথাটি এই জন্যই বলা কারণ সত্যিকার অর্থেই তিনি রং দিয়ে প্রভাব ফেলতে পারতেন। কারণ বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পোস্টার ডিজাইনার ছিলেন তিনি। এবং শুধু তাই না, সেই পোস্টার ডিজাইনিংয়ের মাধ্যমে কিন্তু পোস্টার শিল্পের একটা বিশাল শুভযাত্রা তিনি করেছেন। কথাটি এই জন্য বলা কারণ আজ দুজন অতিথি আছেন আমাদের সাথে যারা নিজেরাও রং এবং ক্যানভাস নিয়ে খেলেন। এই শিল্পে তারা বাঁচেন এবং এই শিল্পে তারা নিজেদের মনের ভাবগুলো প্রকাশ করবার চেষ্টা করেন। পরিচয় করেছি তার সাথে, যার দিক থেকে পরিচয় করাতে চাই। আমাদের সাথে আছেন আল আকসা, যিনি একজন চিত্রশিল্পী। আরও আছেন অরুণ চন্দ্র বর্মন, যিনি চিত্রশিল্পী। দুজনকেই শুভ সকাল এবং স্বাগত সকালের বাংলাদেশ। শুভ সকাল। কেমন আছেন আপনারা? জি, ভালো আছি। একটু শুরুতেই জেনে নেই, শিল্প সত্তার সাথে যে আপনাদের থাকা বা পথ চলা সেটা নিশ্চয়ই হুট করে হয়নি। সেই যাত্রার শুরুটা কেমন করে হয়েছিল এবং অনুপ্রেরণার জায়গাটা কে ছিল? একটু অরুণদা আপনি যদি বলতেন। বিশেষ করে বলবো, আমি ছোটোবেলায় আমার যে আঙ্কেল ছিলেন ওনাকে দেখতাম যে 5 টাকার যে বল পেন সেটা দিয়ে লাইন ড্রয়িং করতো, তার পাশে বসে থাকতাম। সেখান থেকে মূলত আমার ছবি আঁকার যাত্রা শুরু হয়। সেখান থেকে আঁকতে আঁকতে আজকে এই পর্যায়ে এসেছি, এখনও আঁকছি। বাহ, চমৎকার। আলাক্সা, একটু আপনার কাছ থেকে শুরু। প্রথমে আপনার নামটা কিন্তু খুব চমৎকার। থ্যাংক ইউ। একটা বিশাল শক্তিশালী প্রভাব রয়েছে নামে। একদম ধন্যবাদ আপনাকে। শিল্পী সত্তার বিকাশটা কিভাবে হলো, শুরুটা কিভাবে? আচ্ছা, বিকাশটা অ্যাকচুয়ালি আমি খুব ছোটবেলা থেকেই ড্রয়িং করি। আমার আম্মা যেটা বলতেন যে আমি ন্যাচারাল আর্টিস্ট। চারুকলাতে ছিলাম, খুব বেশি দিন সময়ে থাকতে পারিনি কারণ আমাদের দেশের পার্সপেক্টিভ অনুযায়ী অ্যাকচুয়ালি অনেকেই ভাবেন যে এই জগতে কোনো লাইফ হবে না, যার কারণে আসলে ওই জগৎটা থেকে বিচ্ছিন্ন হয়ে আবারও অন্য জায়গাতে পড়াশোনা করা। MBA করলাম HR এর উপরে, দেন এখানে চাকরি। এরপরে 15 ইয়ার্সের পরে করোনার কালীন সময়ে একটা অ্যাডভার্টাইজ দেখলাম, যেটা আপনারা সবাই চিনেন, সোহাগ পারভেজ ভাইয়ের জলের ধারা প্রতিষ্ঠান থেকে। উনি হচ্ছেন অনলাইন আর্টের একটা অনলাইন আর্টের একটা উনি কি বলে যে নতুন নতুন স্টুডেন্টদের শেখানোর একটা প্ল্যাটফর্ম তৈরি করেন। তো সেখান থেকে ইন্টারেস্ট এবং 2021 সাল থেকে এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি করছি। এবং আগে করতাম, খুব যে বেশি করতাম তা না, এখন করছি, শিখছি। এবং তার সাথে অবশ্যই বলবো অরুণ দাদা, ওনারও ইন্সপিরেশন আছে, ওনারও গাইডেন্স আছে। আমি ভাবি যে আমি আসলে খুবই লাকি একজন পার্সন। হ্যাঁ, করোনাকালীন সময়টা ডেফিনেটলি সবার জন্য খুবই একটা কি বলবো মহামারীর একটা সময়, সবাই খুব খারাপ ছিলেন। বাট ওই সময় এই জগতের আশাতে আমি আমার নিজেকে আবার খুঁজে পেয়েছি। বাহ, চমৎকার। এই একটা জায়গায় বলতেই হয় একজন শিল্পী, তারপরে HR প্রফেশনাল, তারপর আবার ব্যাক টু আর্টস। এইখানে আপনি বলছেন অরুণদার একটা ইন্সপিরেশন আছে। এরকম কঠিন মানুষকে, মানে শিল্প থেকে সরে যাওয়া মানুষকে দাদা আবার ঘুরে ফিরে শিল্পে আনার পরে এখন শিল্পী হিসাবে একটু মূল্যায়নটা শুনতে চাই। কেমন দেখছেন, কেমন কাজ করছে, কেমন ক্যানভাস রাঙাচ্ছেন তিনি? খুব ভালো কাজ করছেন। কি বলবো, উনি ব্যাক করতে পেরেছেন, সেটাই আর কি, এটা একটা বড় বিষয়। অরুণদা, একটা কমপ্লিমেন্ট আমি জানি না এখানে কতটা প্রাসঙ্গিক হবে দেয়াটা। আপনাকে যখন প্রথম দেখেছি বা আপনার সাথে কথা বলতে শুরু করেছি, আপনি যখন কথা বলতে শুরু করেছেন, ইউ সামহাউ রিমাইন্ডেড মি অ্যাবাউট SM সুলতান। একদম, মানে আমার কাছে বারবার মানে এটা একটা ধাক্কা খাওয়ার মতো না, এরকম হয়। আমি আবার রিকনফার্ম করলাম, দেখি যে আমার স্মৃতি আমাকে বিভ্রান্ত করছে কিনা। একটু আপনার কাছ থেকে শুনতে চাই, এই যে আর্টিস্টদের নিয়ে কাজ করা হচ্ছে এখন, অনেকেই আর্টিস্ট যারা ছিলেন তারা পেশাগতভাবে হয়তো ভিন্ন জায়গায় গেছেন, কারণ আমাদের দেশের এখন ওই অবস্থা আমরা তৈরি করতে পারিনি যে একজন শিল্পীকে, যিনি আঁকিয়ে, তাকে আমি পেশাগত নিরাপত্তাটুকু দিতে পারি যে তিনি এটার মাধ্যমেই জীবিকা নির্বাহ করবে, এটা নিশ্চিত করা যায়। সেই একটা জায়গা থেকে যখন রিডিসকভার করা যায় এমন শিল্পীদের যারা হয়তো হারিয়ে গেছেন বা যারা হয়তো একটা সময় শিল্পের সাথে ছিলেন, কোনো বাস্তবতায় সরে গেছেন, এই পুরো জার্নিটা কিভাবে আপনাকে ব্যক্তি আর্টিস্টকে ইন্সপায়ার করে? কি বলবো, আমি মূলত কাজ করছি যারা সেলফ টট আর্টিস্ট, হ্যাঁ, স্বশিক্ষিতায় শিক্ষিত, বিভিন্নভাবে ওনারা মানে সামনে আসতে পারে না, আমি মূলত তাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছি। এরকম মানুষকে ডিসকভার করতে, মানে একজন আর্টিস্ট সত্তাকে ডিসকভার করতে পারার মধ্যে যে আনন্দটা, সেই আনন্দটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। এক কথায় আমার অসাধারণ, খুব ভালো লাগে আমার। বাহ, চমৎকার। দারুণ।
আপনার কাছে একটু জানতে চাইবো, একটু আপনি নারীদের আসলে দেখা যায় মানে সাংসারিক নানান কাজ থাকে, প্রফেশনেও আপনি অন্য একটা জায়গাতে যুক্ত আছেন এবং নিজের শিল্প সত্তাকেও আপনি বাঁচিয়ে রেখেছেন। এতগুলো বিষয়, এতগুলো সত্তা, এতগুলো দায়িত্ব কিভাবে একটা সুতায় বুনতে পারেন বা কিভাবে এই কাজটা করে থাকেন? কখনো কি মনে হয় যে একটু খুব কঠিন হয়ে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা হচ্ছে যেটা, যে অবশ্যই সাপোর্ট দরকার। সেই সাপোর্টটা ফ্যামিলি থেকে আসতেই হবে ডেফিনেটলি। যেহেতু বিবাহিত, বাচ্চা আছে একটা, আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করেন। বাহ। এটা হচ্ছে সবচেয়ে বড় ইন্সপিরেশন আমার। নিঃসন্দেহে। হ্যাঁ, আর হচ্ছে যেটা বলেন প্রফেশনাল লাইফ, আমরা এক্সকিউজ দেখাতে পারি ডেফিনেটলি। আমাদের কাজের ধরন বলেন, কাজ বলেন, অনেক সময়টা ব্যয় যাচ্ছে আমাদের অফিসিয়াল কাজে, আমার ফ্যামিলি যেহেতু আছে যাচ্ছে, কিন্তু এর মধ্যেও আমার যদি সেই সত্তাটা থাকে এবং ইচ্ছাটা যদি থাকে, ডেফিনেটলি সেই কাজটা বের করা যায় এবং সেটা আমি করি। চমৎকার আলাক্সা এবং অনুচন্দ্র বর্মন, আপনাদের সাথে নিয়ে এই গল্পটা আমরা আরো কিছুক্ষণ লম্বা করতে চাই, তবে তার আগে একটা বিরতিতে আমাদের যেতে হবে। দর্শক, সকালের বাংলাদেশ দেখছেন, আপনারা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। সাথেই থাকুন, ফিরছি। দর্শক, আয়োজনের শেষ বিরতি থেকে ফিরলাম, আপনাদের সাথে আছি আমি মিমি, আমি জুলহা জুবাইর আছি। আমাদের সাথে চমৎকার দুজন অতিথি আছেন, অরুণচন্দ্র বর্মন আছেন আল আকসা, যাদের সাথে আলাপচারিতা চলছিল আমাদের। আবার অরুণদার কাছে ফিরে যেতে চাই। সাম্প্রতিক সময় আপনাদের একটা এক্সিবিশন হচ্ছে, একটু যদি এক্সিবিশনটা নিয়ে আমাদের বলেন। এক্সিবিশন শিরোনাম ছিল দ্য আর্ট অফ স্মল থিং শিরোনামে। 20 জন শিল্পী এটাতে অংশগ্রহণ করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এর মধ্যে ছিল চারুকলার স্টুডেন্ট ছিল এবং যারা স্বশিক্ষিত আছে তারা ছিল। আমাদের মূল বিষয়টা ছিল প্রকৃতি, হ্যাঁ, প্রকৃতি নিয়েই কাজ করা। কেউ এঁকেছেন অ্যাবস্ট্রাক্ট ফর্মে, হ্যাঁ, কেউ নেচার এঁকেছেন, তারপর কেউ পোর্ট্রেট এঁকেছেন। এই বিষয়গুলো ছিল আমাদের প্রদর্শনী। বাহ, কতদিন জুড়ে চলেছে এই প্রদর্শনী? চলবে 14 থেকে 18 নভেম্বর পর্যন্ত। 18 নভেম্বর পর্যন্ত চলবে, তার মানে এখন আমরা 2 দিন সময় পাচ্ছি। আমরা যদি দেখতে চাই, কোথায় যেতে হবে আমাদের এই প্রদর্শনী দেখতে? লালমাটিয়া গ্যালারি দ্য ইলিউশন। বাহ, গ্যালারি দ্য ইলিউশন, লালমাটি আপনারা চলে যেতে পারেন। 18 নভেম্বর অবধি আয়োজন চলবে। যাদের সময় সুযোগ হবে নিজে যান, সাথে করে বন্ধু বান্ধব নিয়ে যান, কিংবা আপনাদের পরবর্তী যে প্রজন্ম আমাদের রয়েছে, যাদেরকে শিল্পসত্তায় নিয়ে রাখবার একটা বিশাল সুযোগ আমাদের এই উপলক্ষগুলো তৈরি করে, তাদেরকে সাথে করে নিয়ে যাবেন, রং তুলি শেখাবেন। ওই যে আবার এস এম সুলতানের মতো করেই বলতে চাই, তিনি বলেছেন যদি শৈশবে কারো হাতে রং তুলি তুলে দেওয়া যায়, সে বিক্ষিপ্ত হবে না জীবনের গতিধারা থেকে। তিনি তার বলা কথাটি সারসংক্ষেপ বললাম, তিনি এভাবে বলেননি, অন্যভাবে বলেছেন। কিন্তু আপনি যেভাবে বলেছেন সেই সারসংক্ষেপটুকু আমরা এই মানুষ মাফ করবে না আমাকে। আবার অরুণদার কাছে একটু যেতে চাই। অরুণদা, সেলফ টট আর্টিস্টদের নিয়ে কাজ করাটা অপেক্ষাকৃত জটিল এই জন্য কারণ দে আর ন্যাচারাল অ্যান্ড দে হ্যাভ দেয়ার ওন ইনস্টিংক্টস, যেটা থেকে তারা আঁকেন। এমন আবার অনেকে তাদের বলেন গ্রামারের বাইরের শিল্পী, অনেকেই বলবার চেষ্টা করেন তাদের কোনো গ্রামার নেই। মাফ করে দেবেন আমাকে যদি কেউ ব্যক্তিগতভাবে আঘাত করতে চাই না। ইনাদের সংগঠিত করে কাজ করাটা কতখানি চ্যালেঞ্জিং, কতখানি ইন্সপায়ারিং, বা চ্যালেঞ্জ যদি থেকে থাকে, মূল চ্যালেঞ্জ কোনটা? চ্যালেঞ্জ তাদেরকে খুঁজে বের করতে হয়। হ্যাঁ, খুঁজে বের করাটাই জাস্ট চ্যালেঞ্জ। এতটুকুই চ্যালেঞ্জ, এর বাইরে কোনো চ্যালেঞ্জ নেই। লাগছে, তাহলে একটু আপনার কাছে যেতে চাই। আপা, খুব স্বাভাবিকভাবেই কর্পোরেটে তো একটা বিস্তর সাজানো গোছানো জীবন ছিল, ভালোই চলছিল। 9টা 5টা মানব সম্পদ বিভাগের দায়িত্বে আছেন, সবার উপর ছড়ি ঘুরানো যায়, বিষয়টা খুব স্বাচ্ছন্দ্যের। সেই ছড়ি ক্যানভাসে আবার ঘুরাতে শুরু করলেন, কি মনে হয়েছে? ইট ওয়াজ এ গুড টার্ন অর ইট ওয়াজ ডেফিনেটলি আ চ্যালেঞ্জ দ্যাট ইউ হ্যাভ টেকন আপন ইয়োরসেলফ? নো, এটা আসলে চ্যালেঞ্জ না। আর যেটা বলেন ছড়ি ঘোরানো, আমি আসলে ছড়ি ঘোরানোর মানুষ না, বাট মানব সম্পদ ছড়ি ঘোরায় না, শুনতেই জানি কেমন লাগে। না, যেহেতু এইচআর ডিপার্টমেন্টে আছি, এটা অনেকেই ভুল প্রেডিক্ট করে এবং আমাকে দেখেও অনেকে ভুল প্রেডিক্ট করে। তো যাই হোক, ওটা বিষয় না, বিষয় হচ্ছে আমার ক্যানভাস এবং আমার কাজ। এবং আমি কাজকে মানে খুবই ভালোবাসি এবং আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে ড্রয়িংটা আমার অক্সিজেন। বাহ। সামটাইমস আমার হাজব্যান্ড একটু বলে যে তুমি খুব বেশি সময় দাও তোমার ড্রয়িং অ্যান্ড পেইন্টিংয়ে। ইভেন আমার মেয়েও বলে তুমি খুব বেশি ভালোবাসো আমাকে ছেড়ে তুমি বেশি ভালোবাসো তোমার ড্রয়িং পেইন্টিংকে। ডেফিনেটলি ভালোবাসা থেকে এখানে আসা। আর কাজ, যেটা অরুণ দাদাকে বলছিলেন যে চ্যালেঞ্জ, যদি কারো ভিতর যে ইচ্ছা শক্তিটা থাকে তাহলে সেই চ্যালেঞ্জের জায়গাটা কমে যায়। আমরা যারা সেলফ টট আমরা আর্টিস্ট, আমার মনে হয় এটা সবাই বলেন। এবং গতকালকে অনেক স্বনামধন্য আর্টিস্ট গিয়েছেন, মলয় চক্রবর্তী, আমি ভুল যদি না বলি, মলয় দাদা, এবং আমাদের হচ্ছে মান্নান স্যার গিয়েছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে, কামাল স্যার গিয়েছিলেন। ওনারা আমাদের ড্রয়িং দেখে এতই মানে
অভিভূত হয়েছেন এবং বলছে যে চারুকলার স্টুডেন্ট এত সুন্দর করে ড্রয়িং করে না, আপনারা যেভাবে সময় দেন। এবং আপনার মতো সবাই একই কোশ্চেন করে আমাকে, কিভাবে পারো তুমি, চাকরি করছো, সংসার সামলাচ্ছ, আবার আর্ট করছো। ওই শেষে ডিফিকাল্ট তো আসলে। হ্যাঁ, এই শেষে একটাই কথা বলবো, ডেফিনেটলি সাপোর্ট দরকার। সেটা আমার মেয়েরও সাপোর্ট আছে, আমার হাজবেন্ডের সাপোর্ট আছে, যার কারণে আমি পারছি। ইভেন হচ্ছে আমরা একটা গ্রুপ করে ড্রয়িংও করি ফ্রাইডেতে, আমাদের বেশ কয়েকজন গ্রুপ আছে। মানে এটা আসলে মনের খোরাক। প্রতি ফ্রাইডেতে আমার বাসায় একটা ঈদ উৎসব থাকে। সেই গ্রুপে যদি কারো কাজ আপনার ব্যক্তিগতভাবে ভালো লেগে থাকে এবং সেই সাথে যদি এক্সিবিশনে যদি তারা কেউ থেকে জি, সেখানে এক্সিবিশনে আছেন সোনিয়া রহমান আছেন, তারপরে হচ্ছে আমাদের সামিয়া আহমেদ আছেন। এখানে একটু বলতে চাই, সামিয়া কিন্তু বাক প্রতিবন্ধী, বাট সে লিপ রিডার, ক্লাস 9-এ পড়ে, খুবই ট্যালেন্ট একজন আর্টিস্ট এবং তার কাজগুলো খুবই অসাধারণ। এবং ডেফিনেটলি এখানে অরুণ দাদা এবং আমাদের জলের ধারার সোহাগ ভাইয়ের একটা অনেক বড় কি বলবো জায়গা আছে যে ওনাদেরকে তুলে ধরার। এবং আবারও বলবো যে সোহাগ ভাইয়ের কারণে কিন্তু আমার এই জগতে ফিরে আসা। উনি যদি নিয়ে না আসতেন তাহলে হয়তো আমি আসতাম না। এবং লাইন ধরে দেওয়ার জন্য, কাজগুলো আরো সুন্দর করে করার জন্য অরুণ দাদা এবং সোহাগ ভাই যেভাবে কাজগুলো করায়, আসলে মানে যে ড্রয়িং জানে না, ইচ্ছা আছে, সেও করতে পারবে। বাহ, অসাধারণ। এখানে একটা ব্যক্তিগত তথ্য একটু শেয়ার করতে চাই। আসলে আমিও মানুষটাকে খুঁজছি অনেকদিন ধরে। যখন শৈশবে আমরা সব বাংলাদেশে হয় না, আঁকতে শিখায় বাবা মা, প্রথম হচ্ছে পেন্সিল দিয়ে কাগজে কলমে। প্রাতিষ্ঠানিকভাবে যখন আঁকতে শুরু করলাম, চিটং শিশু একাডেমিতে শেখানো হতো, আমার এখনো মনে আছে। আমাদের সাথে এমন একজন ছবি আঁকতেন যিনি তখন বাক প্রতিবন্ধী ছিলেন, বুঝেছি অনেক পরে পরিণত বয়সে এসে। তারপর যেটা দেখেছি, ওই স্মৃতি থেকে হাতড়ে যারাই প্রতিষ্ঠিত হয়েছেন, যারা এরকম কোনো সীমাবদ্ধতা নিয়ে জন্মেছেন, তারা শিল্প সত্তার সর্বোচ্চ জায়গায় গেছেন। এবং এই একটা জায়গা কোনো না কোনোভাবে কিন্তু বিশাল এনকারেজমেন্ট হিসেবে কাজ করে। রুন্দা এমন শিল্পীদের নিয়ে যখন কাজ করা হয় যিনি তার ক্যানভাস দিয়ে মনের ভাবটা প্রকাশ করেন, তখন অ্যাজ এন আর্টিস্ট, অ্যাজ এ টট আর্টিস্ট কিংবা সেলফ টট আর্টিস্ট কিংবা ট্রেন্ড আর্টিস্ট, আপনার কাছে এই পুরো ল্যাঙ্গুয়েজটা বা এই ভাষাটা কেমন বোধ করেন এরকম শিল্পীদের আঁকা? কি বলবো, আর খুব ভালো। বাহ, চমৎকার। আপনার কাছে আরেকটা বিষয়ে জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি শুরুতেই বলছিলেন যে আপনি চারুকলাতে পড়াশোনা করতে পারেননি। অনেকেই আছে যারা দেখা যায় এখনো কিন্তু ওই বাস্তবতা থেকে আমরা খুব একটা ঘুরে দাঁড়াতে পারিনি। অনেকটা ইতিবাচক পরিবর্তন এসেছে সত্যি, কিন্তু যেই বদলটা দরকার ছিল সেই বদলটা কিন্তু এখনো হয়নি। অনেকেরই কিন্তু এখন একটা ধ্যান ধারণা যে আসলে চারুকলায় পড়ে ভবিষ্যৎ তেমন উজ্জ্বল হবে না, বা এই ধরনের শিল্প সংস্কৃতি নিয়ে যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে তাদেরকে অনুপ্রাণিত করতে আপনি কি বলবেন? তাদের যদি আলোকবর্তিকা বলি বা অনুপ্রেরণার জায়গা থেকে কি বলবেন? ডেফিনেটলি এখানে অবশ্যই আমাদের গভর্নমেন্টের একটা জায়গা থাকতেই হবে। আমাদের দেশে কিন্তু অ্যাকচুয়ালি অনেক শিল্পী, আমি মাঝে মধ্যে মানে চিন্তা করি যে আমাদের একটা ছোট দেশ, আপনি যেখানেই যাবেন দেখবেন যে কেউ ড্রয়িং করছে, কেউ গান গাইছে, কেউ নাচছে, মানে তারা টিভিতে দেখে দেখে সেটা শিখছে। মানে এত রিসোর্স আমাদের, সেই রিসোর্স আসলে ইউটিলাইজেশনের জায়গাটা খুব কম। সেখানে ডেফিনেটলি আমাদের গভর্নমেন্ট, আমাদের সরকার, পৃষ্ঠপোষকতা যেখানে বলেন, তাদেরকে এগিয়ে আসতে হবে। আদারওয়াইজ এই শিল্পগুলো মরে যাবে। একদম তাই না? কারণ ড্রয়িং, পেইন্টিং অ্যাকচুয়ালি অনেক এক্সপেন্সিভ, ডেফিনেটলি অনেক এক্সপেন্সিভ। রিসোর্স কম, আমাদের অনেক কিছুই আমরা পাই না, যেটা হচ্ছে আমাদের হয়তো বা কালেক্ট করতে হচ্ছে কোনো না কোনো মাধ্যমে, কোনো না কোনোভাবে। তো এটা আসলে ডিফিকাল্ট, এটা সবাই তো পাচ্ছে না। এবং দেখা যাচ্ছে আমার পরিচিত বেশ কয়েকজন শিল্পী আছেন যারা আমাদের এই দ্য আর্ট অফ স্মল থিংসে এক্সিবিশন করছেন। তারা ম্যাটেরিয়ালস কেনার জন্য তারা বরিশাল থেকে, যশোর থেকে, কুষ্টিয়া থেকে ঢাকায় আসছে। সো এই জিনিসগুলি কিন্তু আমাদের রিসোর্সের অভাব, ডেফিনেটলি বলবো, আমাদের চিন্তার অভাব, মানে অনেক কিছুরই আমাদের অভাব আছে। এই সীমাবদ্ধতার মধ্যে দিয়েও যে আমাদের দেশের ছেলেপেলেগুলো মানে এগিয়ে যাচ্ছে, এটা আসলে মানে কি বলবো, আমাদের অনুপ্রেরণা। একটু অরুণদার কাছে যেতে চাই। অরুণদা, শিল্পীদের সাধারণত কোনো নিয়ম থাকতে নেই, তারা নিজেদের কোনো নিয়মের ফ্রেমে বাঁধেন না, তবুও ওই গদ্ধারের প্রশ্নটা করতে চাই, ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা করছেন, কাজ নিয়ে কি পরিকল্পনা করছেন? ভবিষ্যতে যেটা পরিকল্পনা আছে, আমরা দেশ থেকে দেশের বাইরে আমরা যেহেতু সরাই দিতে পারি, আর বিশেষ করে আমাদের যে গ্রাম বাংলা আছে সরাসরি গিয়ে তাদেরকে যেন আমরা শিক্ষাদান করতে পারি। বাহ, মানে একদম তৃণমূলের যে শিল্পীরা আছেন, হয়তো মাটিতে খড়ি ঘুরিয়ে আঁকছেন, তাদের ক্যানভাস পর্যন্ত আনা, তাই তো? জি,
বাহ, কি অসাধারণ ভাবনা। একদম চমৎকার। আপা, আপনার ভবিষ্যতের কি কি কর্মপরিকল্পনা বা কোনো প্রদর্শনী বা কোনো কাজ যেটা বা আমাদেরকে একক এখন প্রদর্শনীর পরিকল্পনা চলছে কিনা? জি, সত্যি কথা, একক প্রদর্শনীর পরিকল্পনা চলছে, যেটার হচ্ছে ইন্সপিরেশন আবারও বলবো আমার হাজবেন্ড হচ্ছে আব্দুল হাফিজ। উনি হচ্ছে বলছে কে উনিও কেন না, উনি খুবই বড় ক্রিটিক, সে খুবই বাজে করে ক্রিটিক্স করে, এটা অরুণ দাদাও খুব জানে, এবং এটা ক্রিটিক্সটা হচ্ছে আসলে ইচ্ছা করেই করে যে আমি যাতে আরো ভালো করি। বাহ, উনি আঁকিয়েকে দিয়ে আঁকান। আঁকিয়েকে দিয়ে আঁকান, মানে সব ক্ষেত্রে এরকম ক্রিটিসিজম দেয়, মানে রান্নার এরকম ক্রিটিসিজম দেয়? হ্যাঁ, সেটা দেয়। তাহলে তো চমৎকার, আপনি রাধেন, এটা বলতে হয়। না, সে রাধেন না। না, আপনি চমৎকার রাধেন, এটাও বলতে হয়। আচ্ছা, thank you. আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা আপনাদের প্রদর্শনীর জন্য, এবং আগামীতেও প্রত্যাশা রাখি ঠিক এমনভাবেই অরুণদা নতুনদের খুঁজে বার করবেন, এবং যাদের যাওয়ার আগ্রহ রয়েছে তারা, বা যাদের মধ্যে শিল্পসত্তা রয়েছে, মনে হয় যে আপনি আঁকতে পারেন, আপনি অনুপ্রেরণার জন্য চলে যেতে পারেন। একদম। এবং আমরা যেমনটা আসলে বলছিলাম শুরু থেকেই, আজকে একজন গুণী শিল্পীকে নিয়ে কথা হলো, একটা প্রতিবেদন আমরা দেখলাম, এবং সেই সাথে আমাদের এখানে দুজন চিত্রশিল্পীও ছিল। আমাদের এই বিবর্ণ জীবনে আসলে রঙের ধারায় চিত্রশিল্পীদের হাত ধরে আসে। আমরা আলোকে বুঝতে শিখি, রঙকে বুঝতে শিখি, এবং এভাবে হয়তো আমরা আমাদের জীবনকে রঙিন ভাবি। না, ভাবতে কোনো ক্ষতি নেই, একটু রঙিন ভাবতে শুরু করুন। সবাইকে ভালো থাকবেন সবাই, শুভ সকাল। শুভ সকাল।